সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি নাজমুস সালেহি। এমপি প্রার্থীদের হলফনামায় দেখানো সম্পদ বিবরণী নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলধারার গণমাধ্যমও গুরুত্বসহ সংবাদ করেছে অবিশ্বাস্য মূল্যে জমি কেনা থেকে শুরু করে আয়কর রিটার্নে দেখানো সম্পদ ও হলফনামায় প্রদর্শিত সম্পদে আকাশ পাতালের ফারাকের মতো সব চমকপ্রদ ঘটনা। বিশ্লেষণ হচ্ছে এসব প্রার্থীরা ক্ষমতায় গিয়ে কি করবে, প্রদর্শিত আয় ও সম্পদ নিয়েও কথা হচ্ছে, ছড়িয়েছে ডালপালা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় হলফনামার সদরে অন্দরে। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দুজন আইনজীবী, একজন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমরা যাব আলোচনায়, তার আগে শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির, পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি। চলতি মাসেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসির। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নে সহযোগিতা কামনা। ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন, মাস্টার মাইন্ড মহানগর যুবলীগ নেতা বাপ্পি, দাবি করছে ডিবি। দেশের 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। রাজশাহীতে মৌসুমীর সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি। তীব্র ঠান্ডায় চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। এবং থানা থেকে লুট করা জার্মানির অত্যাধুনিক পিস্তল দিয়ে মিরপুর এলাকায় ছিনতাই, ডাকাতি। র্যাবের অভিযানে উদ্ধার, চক্রের 4 সদস্য গ্রেফতার। দর্শক, শুনছিলেন আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি যেতে চাই আলোচনায়। শুরুতেই পাপিয়া আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বেশ কিছু চমকপ্রদ তথ্য সহ আসলে নির্বাচনে হলফনামায় যে আয়কর বিবরণী থেকে যে সম্পদ তারা প্রদর্শন করেছেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে চলেছেন, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ এখন যদি আমি আপনাকে নাম ধরে বলতে যাই, তালিকাটা অনেক বড় এবং অনেকের ব্যাপারে, সেগুলো হয়তো আলোচনায় ধীরে ধীরে আসবে। কিন্তু যারা প্রার্থী হতে যাচ্ছেন, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন, তাদের ক্ষেত্রে লাইফস্টাইল অনেকের অনেক জাঁকজমকপূর্ণ, কিন্তু প্রদর্শিত আয় সেটা আসলে সাপোর্ট করে না। মনে হচ্ছে তিনি অনেক টাকা কম আয় করেন বা গরিব মানুষ। তো এরকম যদি অসততা দিয়ে শুরু হয়, সেই লোক যখন পার্লামেন্টে যাচ্ছেন, তার সততা এবং জনগণের জন্য তিনি আসলে সততার সাথে কতটুকু কাজ করতে পারবেন? এখানে সততা অসততার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি, যে আমার একদমই টাকা নাই, ব্যাংকের লোন দিয়ে আমি হাইফাই লাইফ লিভ করি। আবার আমার অনেক টাকা আছে, কিন্তু আমি মাথায় তেল দিয়ে একটা চিটচিটা পাঞ্জাবি পরে ঘুরি। এটা যার যার রুচিবোধের ব্যাপার। ঢাকা শহরে আপনি জমি রেজিস্ট্রেশন বলেন, সারা বাংলাদেশে বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, প্রত্যেকটার মূল্য কিন্তু নির্ধারিত, এবং সেই এলাকার নির্ধারিত মূল্য এবং কি পরিমাণ টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে হবে সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত। অতএব ঢাকার ফ্ল্যাটের, ধরেন আমি 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম, মূল্য নির্ধারিত ফ্ল্যাটই আমি দেখাবো প্রদর্শিত অর্থে। এবং আমার যে ট্যাক্স সরকার যেটা ধার্য করছে, রেজিস্ট্রেশন ফি, সরকারের ধার্য মাফিকই কিন্তু আমি দেখাবো যে পার স্কোয়ার ফিটে কত টাকা ধার্য। ঠিক আছে, এটা তো আমি, এখানে তো আমার কোনো গড়পড় কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে এখন আমি অনেক চাকচিক্য 5টা গাড়ি 10টা ব্যবহার করি, কিন্তু আমি দেখালাম যে আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব সর্বহারা। এটা এখন হয় কি, তার ব্যাংকের লোন নিশ্চয়ই আছে, সে গাড়ি ব্যবহার করে যখন, কি তার পরিবারের নামে কোথাও লোন আছে? কারণ এখন যারা নির্বাচন করছে তারা তো আর কেউ 15 বছরের আওয়ামী লীগের অর্থনৈতিক বেনিফিশিয়ারি না, যে দুর্নীতি দুর্বৃত্তায়নের মতো করে ওই 118টা বাড়ি ওই ভূমিমন্ত্রী যেভাবে করছে সেরকম, কিংবা সুইজারল্যান্ডের ব্যাংকে কোটি কোটি টাকা। এখন তো আপনি তো অনেকবার নির্বাচন করেছেন, একটা বিষয়, যেই সময় আপনি সম্পদটা ক্রয় করছেন ওই সময়ের মূল্য তালিকা দেখাবেন হলফনামাতে, নাকি বর্তমান বাজার দর অনুযায়ী দেখাবেন? যেই সময় ক্রয় করছি সেই সময় থেকে তো দেখাতে আসছি। আর বর্তমানে আমি যেটা ক্রয় করে ইনকাম ট্যাক্সের ফাইল আমি রিসেন্ট তুলছি, সেটা রিসেন্টেই আসবে। এখন 20 বছর আগে আমি যেই প্রপার্টিটা আমি দেখিয়েছি, তো তখন তৎকালীন সময় যেটা বাজার দর হিসেবে আসছে কেনার সময়, সেটাই তো আমি দেখাবো।
আর 20 বছর পরে আমি যেটা কিনলাম, তো 20 বছরের পরে আমার বাজার মূল্য যেটা থাকবে আসছে নির্ধারিত, আমি সেটাই তো দেখাবো। ধরেন আপনি 20 বছর আগে একটা জমি কিনেছেন, সেই জমিতে তখন হয়তো আপনি 20 লাখ টাকায় কিনেছেন, 20 বছর পরে সেটার দাম এখন 20 কোটি হয়ে গেছে, তাহলে আপনি হলফনামায় কোনটা আসলে আইন কি বলে কোনটা প্রদর্শন আমি করবেন? যেহেতু ইনকাম ট্যাক্স 20 বছর আগে তুলেছি, ওই জমিটা তোলা হয়ে গেছে, ওই দামেই ওই মূল্যে আমাকে ট্যাক্স আমি কন্টিনিউয়াস 20 বছর দিচ্ছি, তাহলে ওইটা নিয়ে তো আমার এখানে প্রশ্ন আসছে না, তাই না? আমি 20 বছর আগে তো তোলা, আমি যদি না তুলতাম তাহলে ওইটা হচ্ছে আমার অপ্রদর্শিত আয় কি আয় বহির্ভূত সম্পদ হতো। তো এখানে তো আর সেটা আবার আসছে না। 20 বছর আগে আমি যেই মূল্যেই কিনি, সর্বনিম্ন সর্বোচ্চ কি মধ্যম, সেই মূল্য মাফিক আমার তোলা আছে এবং 20 বছর আমি ওইটাতে ট্যাক্স দিয়ে আসতেছি, নাকি রাইট কিনা? তাহলে এখন 20 বছর পরে এখন সোনার দাম যেমন, এখন সোনার দাম আমি 30 বছর আগে যদি আমার 20 ভরি সোনা থাকে, তো আমি তো ইনকাম ট্যাক্সের ফাইলে 20 ভরি সোনা দিয়ে 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 ট্যাক্স দিতে আসছি। এখন সেটা যদি এখন 5 কোটি টাকা দাম হয়, তা আমি কি নতুন করে আবার ইনকাম ট্যাক্সের ফাইল চেঞ্জ করে মূল্যটা, এটা জাকাতের ক্ষেত্রে আছে যে বর্তমান বাজার মূল্য যা হবে, স্বর্ণ সম্পদ উপার্জিত অর্থ এই সেভাবে হচ্ছে যেটা আপগ্রেডটাই দিতে হবে জাকাতের ক্ষেত্রে। বুঝতে পেরেছি আমরা। তার মানে হচ্ছে যে যখন আপনি সম্পদ ক্রয় করছেন বা অর্জন করছেন সেই সময়ের হিসেব বাজার মূল্যে যেটা আসছে, আমি তো সেটা তুলতে আসছি এতদিন। ভাই আপনি তো ওটা তো মীমাংসিত বিষয়। জি, আপনার কাছে একটু জানতে চাই যে এবার ঋণ খেলাপি হয়েও টিকেছেন 31 জন প্রার্থী, অর্ধেক হচ্ছে বিএনপির, এবং ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হয়েছে 28 স্বতন্ত্রের। সমকাল পত্রিকা আজকে এটা নিউজ করেছে, এবং নাম ধরে কে কোন আসনে বলতে গেলে বেশি একটা সময় লাগবে। ঋণ খেলাপি হয়েও টিকেছেন অনেকে, মানে আদালতের রায়ে স্টে অর্ডার নিয়ে আসছেন সেটার উপরে। যারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যারা ব্যাংকের কাছেই এখনো দায়বদ্ধ, অথবা তাদের যে আয় দ্রুত ব্যাংকে যে লোন শোধ করার কথা ছিল ব্যাংকের কাছ থেকে তারা এরকম গড়িমসি করছে, অথবা বাস্তবতা অন্য ভিন্ন থাকতে পারে, তো এই ধরনের মানুষ প্রার্থী আমাদের জন্যই তারা আসলে সংসদে গিয়ে কাজ করবেন। জি, অসংখ্য ধন্যবাদ সালিম ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট পাপি আপাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সময় টিভি যারা দর্শক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, হলফনামার বিষয়টা আপনারা তো টপিক নিয়ে আসলেন, হলফনামার রন্দে কি সদরে অন্দরে। দেখেন, হলফনামার বিষয়টা কিন্তু 2008 সালে প্রথম আসছে, 2008 সালে ইলেকশনে হলফনামা তখন আসে। পরবর্তী 3টে ইলেকশনে হলফনামা ছিল, কিন্তু এটাকে ভেরিফাই করা হতো না। কিন্তু এবার যেটি হয়েছে সেটি হচ্ছে এই হলফনামাকে ভেরিফাই করা হচ্ছে এবং এটাকে প্রকাশ করা হচ্ছে, ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। হলফনামাটা কেন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচনে? এজন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, আমি যে প্রার্থীকে নির্বাচিত করব সে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে, সে প্রার্থীর সম্পদ কতটুকু আছে, আমি যাকে প্রধানমন্ত্রী বানাবো সে কি এসএসসি পাস শুধু, নাকি সে এমবিবিএস পাস, আমি যাকে এই প্রধানমন্ত্রী বানাবো তার অবস্থাটা কতটুকু আছে, সে যদি দেশ চালাবে সে কি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বানাবে, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ক্যামব্রিজ বানাবে, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে, আমি কাকে প্রধানমন্ত্রী বানাবো, আমি কাকে দলীয় এই এমপি বানাবো, এটার জন্য কিন্তু হলফনামাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য এই হলফনামায় এই যে অসামঞ্জস্যগুলো আমরা দেখতে পাই, দেখেন আপনি পাপি আপাকে বলেছেন, আসলে এই যেমন আপনি জামাতের আমিরের কথা ভাবেন, যে জামাতের আমিরের নিয়ে প্রশ্ন উঠছে যে জামাতের আমির হলফনামায় বলেছে উনি চিকিৎসক, এবং প্রশ্ন আসছে উনি যদি চিকিৎসক হয় ওনার কোথায়, ওনার চেম্বার কোথায়, বলা হয়েছে ওনার চেম্বার কোথায়। দেখেন, আমাদের আপনি হলফনামা দেওয়ার আগে নির্বাচন কমিশনের একটা নির্দেশনা আছে, নির্দেশনা 11 নম্বর কলামে আপনি দেখবেন, সেখানে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স যে ফাইল আছে সে ফাইলের সাথে আপনার যে হলফনামা এটা সামঞ্জস্য থাকতে হবে সম্পদের। তার মানে কি, ইনকাম ট্যাক্স, আপনি জানেন জামাতের আমির তিনি হি ওয়াজ ডক্টর, এমবিবিএস ডক্টর। আমি একটু শেষ করি আরিফিন ভাই, এই সালিম ভাই, তিনি হচ্ছে এমবিবিএস ডক্টর এবং ওসমানী মেডিকেল থেকে পড়াশোনা করছেন, পরবর্তী উনি বিসিএস ক্যাডার হয়েছেন, বিসিএস ক্যাডার হয়ে ডক্টরি পেশা ছিলেন। উনি যখন ইনকাম ট্যাক্স করেছিলেন তখন ওনার পেশা ছিল চিকিৎসক। পরবর্তীতে দেশের সাথে দেশের কল্যাণ করার জন্য ইসলামী আন্দোলনের এই নির্দেশনা মোতাবেক পরবর্তীতে উনি ফুল টাইম ওনার সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন। রাজনীতিতে আসার পরে উনি দেখেন ওনার যে ইনকাম ট্যাক্সের, আপনি দেখবেন ইনকাম ট্যাক্সের মধ্যে আয়ের উৎস, যদি ওনার এখানে 3.5 লক্ষ টাকা দেওয়া আছে, মানে প্রতি মাসে হয়তো 25,000 বা 20,000, কিন্তু আয়ের উৎস কিন্তু চিকিৎসা বলা হয়নি, আয়ের উৎস কি বলা আছে, কৃষিখাত। মানে ওনার প্রায় 200 একর ডক্টর লিখেছেন, পেশা চিকিৎসক, কারণ তার ইনকাম ট্যাক্সের যে ফাইলটা, এই ফাইলের সাথে সামঞ্জস্য থাকতে হবে। যেহেতু ফাইলে লেখা আছে চিকিৎসক, কারণ যখন উনি ইনকাম ট্যাক্সটা করেছেন তখন উনি ছিলেন চিকিৎসক, তার মানে এই জন্য উনি এটার সাথে, যেহেতু আরফিওতে বলা আছে এটার সাথে সামঞ্জস্য থাকতে হবে হলফনামার, এই জন্য উনি দিয়েছেন চিকিৎসক। বাট আয়ের উৎসের মধ্যে যদি উনি লিখতেন যে আমার যে ফি পাই, যে
ডাক্তারি যে ফি পাই, ফিটা হচ্ছে আমার আয়ের উৎস, এটা কিন্তু লেখেন নাই। লিখেছে কি, উনি কৃষি, ওনার কৃষি জমি আছে প্রায় 200 এবং একর, হচ্ছে মানুষ সেখান তাকে থেকে donate ওনার, করেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে ওনার যদি প্রতি মাসে 25,000 20,000 টাকা আয় হয়, তাহলে উনি এত বড় গুলশানে বাড়ি কিভাবে হোল্ড করছেন, গাড়ি কিভাবে হোল্ড করছেন? আপনি জানেন জামাতের গঠনতন্ত্রটা আপনি দেখবেন, জামাতের আয়ের উৎস আছে, ব্যয়ের উৎস আছে। আয়ের উৎস হচ্ছে তারা বাইতুল মাল, মানে তাদের একটা কোষাগার থাকবে, সেখানে তাদের যে জনশক্তি আছে তাদের 5% সেখানে দেওয়া হয়। এখন ব্যয়ের ভিতরে ব্যয়ের খাতের মধ্যে বলা আছে যারা ফুল টাইম রাজনীতি করবে, ফুল টাইম ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে, যেভাবে এটা বেতনভোগী। খেলাফতের যে নিয়ম, খেলাফতের নিয়মে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকে কি বেতন গ্রহণ করতেন। সেবারে জামাতের যারা ফুল টাইমের সংগঠনের সিদ্ধান্তের আলোকে তারা হচ্ছে সেখান থেকে বেতন গ্রহণ করবেন, তাদের বাড়ি গাড়ি এভরিথিং জামাতের যে বাইতুল মাল যে ফান্ড আছে সেই ফান্ড থেকে নেওয়া হয়। সেই টাকা কি তাহলে হলফনামা দেখাতে হবে কিনা? না, সেটাকে কেন দেখাবে? সেটা তো তার আয়ের বিষয় না। এটা তার রাজনীতির আয়ের উৎস সেটি উনি দেখিয়েছেন। এবং আপনার প্রশ্ন আসতে পারে ওনার যে ডুপ্লেক্স বাড়িটার যে মূল্য দেখানো হয়েছে, কম দেখানো হয়েছে। আপনি দেখেন আমাদের ইনকাম ট্যাক্সে, আমরা যখন ইনকাম ট্যাক্সে যুক্ত করি তখন আমরা অর্জিত সম্পদ যুক্ত করি, বর্তমান সম্পদ যুক্ত করি না, বা বর্তমান দাম যুক্ত করি না। আপনি দেখবেন হলফনামার মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অর্জিত সম্পদের মূল্য, আর একটা হচ্ছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য যেটা আছে সেটাকে অপশনাল করা হয়েছে, সেটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। বেশিরভাগ যারা এবার হলফনামা দিয়েছে তারা বেশিরভাগ এখানে তারা দিয়েছেন যে জানি না, কারণ মূল্যটা আসলে টাইম টু টাইম চেঞ্জ হয়। আপনি দেখেন একজন এমপি সেই গুলশানে একটা প্লাটের মূল্য দিয়েছে 20 লক্ষ টাকা। আপনি বলতে পারেন গুলশানের প্লাট কি 20 লক্ষ টাকা? কমপক্ষে 5 থেকে 6 কোটি টাকা। তাহলে কেন 20 লক্ষ টাকা? কারণ ওনার যেই এই ইনকাম ট্যাক্স যে ফাইলটা, সেই ফাইলে উনি যখন এটা অর্জিত সম্পদ, সেই সময় এটার মূল্য ছিল 20 লক্ষ টাকা। এই জন্য এই ইনকাম ট্যাক্স ফাইলের সাথে যদি আপনি ফ্ল্যাটের যে 20 লাখ টাকা, এটা হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জি। এখন এই যে ইনকাম ট্যাক্সের ফাইলের সাথে সামঞ্জস্যতা করার জন্য, এবং আপনি যদি এখানে বাধ্যতামূলক করে দিতেন বর্তমান মূল্যটা, তাহলে এই সমস্যাটা হতো। আপনি তো এটা অপশনাল করেছেন। এইজন্য তার মানে আমার মনে হয় যে এই যে উত্তরগুলা মানুষের মধ্যে আসলে জানা দরকার ছিল, অথবা কিছুটা মানুষকে দ্বিধা বিভক্ত করছে, অথবা চমকপ্রদ যে এখানে তারা যেটা করেছে আইনের মধ্যে থেকে করেছে, আইনের বাইরে সেটা করেনি। সেটা তারা মূল্যটা দেখেছে, কারণ এখানে বলেছে অর্জিত সম্পদের মূল্য দেখানোর জন্য। তার মানে অর্জিত সম্পদের অর্জনকালীন সময়টা দেখা, সময়ের যে মূল্য, সেই মূল্য। আর এইটার জন্য আমরা দায়ী। আমরাও কি বলি তুই চোর, ও বলে তুই চোর। এই যখন তুই চোর করি, তখন স্বাভাবিক কারণে এই যখন প্রপার্টির হলফনামাতে দেখে তখন সব মনে করে চুরি ডাকাতি দুর্বৃত্তায়নের বিষয়বস্তু। এখন 15 বছর তো চাচা আপনজন বাঁচার মতো করে কখনো গুহায়, কখনো পাহাড়ে, কখনো ধান খেতে, কখনো হাওড়ের বারান্দায় হাওড়ের খেতে শোয়া লাগছে। এই তো পরিস্থিতি। আমার কাছে মনে হয় যে আপনার এইটা নিয়ে বেশি আর আলোচনা করার কিছু নাই, কারণ এটা তো জনগণ আসলে জানে না। জনগণ মনে করে যে এটা বিভাবে বড় করে ফলো করা হচ্ছে। আসলে এটা নিয়মটা এটা, কারণ আপনাকে ইনকাম ট্যাক্সের সাথে সামঞ্জস্য রাখতে হবে। আর সামঞ্জস্য রাখতে হলে অর্জিত সম্পদের যে মূল্য ছিল সেই মূল্যটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি যদি এটা নিয়ে ট্রল করেন যে 20 লক্ষ টাকা গুলশানে কিভাবে প্লাট হয়, এটা বললে এটা তাদের প্রতি বেইনসাফ করা হবে। কারণ এটা নিয়মের কারণে, যে সময় আপনি অর্জন করছেন সেই তখন সময় 20 লক্ষ টাকা ছিল। আপনি দেখেন 10 ভরি স্বর্ণের মূল্য 1 লক্ষ টাকা দেখিয়েছে, মানে 10,000 টাকা করে। আমরা একটু পাপি আপার কাছে আসতে চাই। এই প্রসঙ্গ তো আমরা আসলে বুঝে গেছি, যে কারণে এই আলোচনাগুলো চলছে সেটা এখন ক্লিয়ার। যদি একটু বলতেন যে আজকে এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে, অথবা ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে একপাক্ষিক করার, এবং এরকম হলে তারা আবার মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আসলে নির্বাচন কি একপাক্ষিক? আসলে বিএনপি বাদ দিয়ে সবাই কিন্তু মাঠে নেবেই আছে নির্বাচনটা না হওয়ার জন্য, বিভিন্ন ইস্যুতে মাঠে নেবে আছে। কেন? এবং এইটা কেন আসলে তো মাঠে নেবে আছে। হাদি আমার পাজর, আমার স্পন্দন, আমার শ্বাস প্রশ্বাস বাংলাদেশের মানুষের। হাদিকে অপছন্দ করার মতো লোক একটিও বাংলাদেশের মাটিতে আছে বলে আমি মনে করি না। যারা হত্যা করেছে তারা পয়সার লোভে হোক, তাদের কোনো ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য হত্যা করেছে, কিন্তু হাদিকে অপছন্দ করার মতো ব্যক্তি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখন হাদি হত্যা, নির্বাচন বিচার না হওয়া পর্যন্ত পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন হবে না। ইনকলাব মঞ্চ যখন তখন বিভাগীয় শহরে প্রোগ্রাম করবে বলবে তারা করছে, হুঁশিয়ারি উচ্চারণ করছে। তারপরে ধরেন যে হেজাব পরিহিত, বোরখা পরিহিত মহিলারা মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে স্লোগান এবং তার উত্তর এই মহিলারা দিচ্ছে মেয়েদেরই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, এটাতে আমার তো লজ্জা পাচ্ছি, মাথা নত হয়ে যাচ্ছে যে মানুষের সভ্যতা দিনের পর দিন উঁচু দিকে উঠে, নিচের দিকে তো নামে না। কিন্তু যে অঙ্গ প্রত্যঙ্গ মেয়েদেরকে কেন্দ্র করে মেয়েরাই স্লোগানের উত্তর দিচ্ছে, এতে আমরাও ছাত্র সংগঠন করেছি,
মিলন হত্যার জন্য বিচার চেয়েছি, জিহাদ হত্যার জন্য বিচার চেয়েছি, সামগ্রিক অনেক কিছুর অর্থে জন্য চেয়েছি, কিন্তু বানচালের এই টাইপের স্লোগান কিন্তু নাই। তা এখন এগুলো সবকিছুই আমার কাছে একবারে পাতানো পরিষ্কার নির্বাচন বানচালের একটা প্রচেষ্টাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আর পাতানো নির্বাচন। এই জায়গায় একটু আমি আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করি, তারপরে আপনার পরবর্তী আমরা শুনবো আপনাকে। যে সবাই ভালোবাসে, কিন্তু বিএনপির সাংগঠনিকভাবে বিএনপিকে তো হাদি হত্যার বিচারের দাবিতে মাঠে সরব হতে অথবা কোনো কর্মসূচি তো ওইভাবে বিএনপিকে আমরা সব দেখছি এখন না। ধরেন খালেদা জিয়া কথার কথা, যে আমি মারা গেলাম, সারা বাংলাদেশ কি আমার এখন লাশ নিয়ে মিছিল মিটিং করে বেড়াবে? হাদি হত্যার জন্য কর্মসূচি ইনকলাব মঞ্চে দিয়েছে শুধু, আর অন্যান্যরা দিছিল, সেখানে বিএনপি উপস্থিত হয়নি। বিএনপির তো কিভাবে উপস্থিত হবে ওইখানে? প্রথমে যে ঝুমা পরিকল্পিতভাবে সে যেভাবে একজনকে ইন্ডিকেট করে করলো, এটা তো লজ্জাজনক, অপমানজনক এবং দূরভিসন্ধিমূলক। তারপরে হাদির বোন যেভাবে এসে মির্জা আব্বাস থেকে শুরু করে মারমুখী হয়ে যেগুলো করলো, তো এটা তো ধরেন মানুষের সম্মান, ইজ্জত, তারপরে কর্মসূচি। তা আপনি একটা অন্তরের ক্ষরণটা দেখাতে, যে ইনকিলাব যদি মঞ্চের কি আপনি একটা নির্বাচন বিতর্ক, ঠেকানোর কোনো শক্তি আছে? ইনকিলাব মঞ্চের পিছনে রাজনৈতিক শক্তি তো রাজনৈতিক না। সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে ইনকিলাব মঞ্চের সাথে, দুটো সংগঠন তাদের সাথে আছে, যার কারণেই একটা প্রচেষ্টা ব্যাপকভাবেই তারা চালাচ্ছে যে নির্বাচন যাতে না হয়। না হলে তারা তো দেখেন নিয়ন্ত্রণকর্তা, ইউনূস সাহেব নিজেই বলেছেন যে এই যুবকরা হচ্ছে আমার নিয়ন্ত্রণকর্তা, এবং রাজনৈতিক সংগঠন হওয়ার আগেই বলেছে যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতি সংগঠন তারা তৈরি করবে, করার আগেই, তারপর যখন করেছে অভিনন্দন, সব কিছু বলেছে। তো এগুলো একটা ব্যাপার। আর আপনি প্রশাসনিকভাবে যেটা বলছেন যে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা কতটুকু, আমি তো মনে করি নির্বাচিত হলে ওই দুটো সংগঠনের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যদি বলেন কেন, দেখেন দাবি শিবিরে, আপনি এটা পুরস্কার করবেন। আমি জামাত ইসলাম এবং এনসিপিকে উল্লেখ করে বলছি, দাবি শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুব আলম স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব, ডক্টর ইউনূস সাহেবের প্রধান উপদেষ্টা অফিসের এপিএস হচ্ছে সাব্বির, যে ইসলামী ছাত্র শিবির এবং সুলতানা জামাত ইসলাম করে, তার টোটাল পরিবার চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে বসবাস করে, এবং এইখান থেকে ট্রাক ভরে ভরে মাল যাচ্ছে তার বাসাতে, এবং সেগুলো রাতের অন্ধকারে বিলি বন্টন হচ্ছে। 4 ট্রাক মাল অলরেডি সেখানে গেছে। এইটা কিন্তু নির্বাচনে সহায়তা সামগ্রী, শুনেন, সহায়তা সামগ্রী হোক যাই হোক, নির্বাচনের তফসিল ঘোষণার পর এগুলা বন্টন করার দায়িত্ব এই মানে ডক্টর ইউনূসের অফিসের এপিএস এর দায়িত্ব না। এগুলো গেলে ডিসির কাছে যাবে, ডিসি সকল রাজনৈতিক সংগঠনগুলোর কাছে। আমরা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কিন্তু দেখলাম, তিনি তার নির্বাচন এলাকায় একটা ব্রিজ উদ্বোধন করেছেন। বা এটাও নির্বাচন বিধি সংক্রান্ত নয়। আমি যেহেতু আইনজীবী, আপনি যদি আমাকে জানতে চান কোনো প্রতিশ্রুতি কিংবা উদ্বোধন, ফিতা কাটা, সরাসরি প্রতীকের ভোট চাওয়া, এটাও কিন্তু আচরণবিধি লঙ্ঘনের শামিল। প্রথমত সবার জন্য, যেটা আমি বলবো নিরপেক্ষ হয়ে বলবো, অনেকেই দেখেন নোটিশ খাচ্ছে, জরিমানা হচ্ছে, এগুলি তো হচ্ছে। এইটা গেল। তারপরে আপনি খেয়াল করে দেখেন আবুল বাশার বাদশাহ, উনি সাবেক এনএসআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা জামাত ইসলামের বড় নেতা, যাকে ঢাকার 2 আসন থেকে নমিনেশন দিয়েছিলেন এই জামাত ইসলাম। নমিনেশন সম্ভবত ঋণ খেলাপির কারণে বাতিল হলো, পরবর্তী পর্যায়ে হয়তো হয়েও যাবে। এবং উনি এনএসআই দায়িত্বে ছিলেন কিসের? সেটা হচ্ছে 2টা, একটা সামরিক বাহিনী আর একটা হচ্ছে দূতাবাস, এম্বাসি সংক্রান্ত। তাহলে এই যে বলে না যে আওয়ামী লীগ অবসরে গেলে তো নির্বাচন করতে পারবেন, করতে পারুক, কিন্তু আমি যদি সেই মনোভাবাপন্ন না হই, আমি যদি সেই পারপাস সার্ভ না করি, আপনি বিএনপিতে এসে করতে পারবেন, আওয়ামী লীগ এসে করতে পারবেন, জামাতে ইসলাম এটা পসিবল না। জামাতে ইসলাম ওই যে বললো যেটা, যে ওদের যারা সমর্থক তারাই কিন্তু বেতনভোগী কর্মচারী, কর্মী যে শুধু তা না, ওদের একটা নির্দিষ্ট টাকা যেমন দিতে হয় পার্টির ফান্ডে, পার্টির ফান্ড থেকে তাদের জীবন চালানোর একটা টাকা পায়। স্বাভাবিক কারণে ওই পার্টিটা করা ওরা পেশা হিসেবে নিয়েছে, এবং ওরা যেভাবে কাজ করে এবং যে স্পিড, এবং আপনি বলেন যে শৃঙ্খলাটা অফিস ওয়ার্কের মতো, এইটা তো ওদের ছাড়া, কমিউনিস্ট পার্টি ছাড়া আপনি আমাদের সংগঠনে পাবেন না। না পাওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা আবেগ দিয়ে করি, ওরা বেতনভুক্ত হয়ে করে। এইখানে হচ্ছে পার্থক্যটা, বেসিক পার্থক্য হচ্ছে আপনার এইখানে। স্বাভাবিক কারণে উনি ওই আব্দুল বাশার বাদশাহ যিনি, উনি ওইখানে জামাতের পারপাস সার্ভ করতেন। এবং সবচেয়ে আমার কাছে অবাক লাগলো যে শেখ হাসিনাও যে তাতে চতুর একটা মহিলা,
অথচ তার চারপাশের জামাত একবারে সব জায়গায় ঘিরে ঘাড়ে আছে, সেটা কিন্তু কোনো টেরি পেলেন নাও নেই। রাসেল ভাই, জি সরকারের চারপাশে জামাত ঘিরে আছে, এর মধ্যে বিগত কিন্তু সরকারের চারপাশে আচ্ছা, ছিল এখানে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি গতকাল তার আগের দিন বলছেন যে তারেক রহমান সাহেব যে কয়টা আসন চাই নির্বাচন কমিশনকে বলবো সে কটা দিয়ে দেন, নির্বাচন পাতানো করার আচ্ছা, দরকার নেই। প্রথম কথা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেব আসার পরে বাংলাদেশে কোনো সরকার আছে, কোনো ইন্টারিম গভর্নমেন্ট আছে, প্রধান উপদেষ্টাকে চোখে দেখছেন? আমার মনে হয় না, আমি দেখি। আজকে যত কিছু হচ্ছে সব কিছু তারেক রহমান সাহেবকে ঘিরে। তিনি আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে কোনো প্রার্থী তার মার্কা নিয়ে মুভ করতে পারে না, তারেক রহমান সাহেব গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর মুভ করেছে। এটা কি নির্বাচন? এটা কি দাঁড়ায়? মানে কি ইজ এ বিয়ন্ড অফ এভরিথিং? সবার উপরে ঊর্ধ্বে উঠে গেছেন। এনএসআই প্রধান ওনার সাথে গিয়ে মিটিং করছেন, গোপনে মিটিং করছেন। কেন? উনি কে? উনি কি দেশের প্রধান এখন? না। তাহলে আজকে দেখেন ব্যবসায়ীরা মিটিং করছেন, যেতে ওনার ব্যবসায়ীরা তো সাথে যেতেই পারে। করছে। যে ব্যবসায়ীরা ন্যারেটিভ তৈরি করেছে, যে ব্যবসায়ীরা তাদের মিডিয়াগুলো দিয়ে এতদিন পর্যন্ত ন্যারেটিভ তৈরি করছে, তারেক রহমানকে ন্যারেটিভ তৈরি করছে, সে 10% বলে তাকে নিয়ে অ্যাড্রেস করা হয়েছে। আজকে বিএনপির প্রায় 300-350 যে গুম করা হয়েছে, জামাতের 700 জনের উপর গুম করা হয়েছে, সবগুলো এই যে বড় বড় ব্যবসায়ীদের তাদের যে মিডিয়াগুলো ছিল তাদের মাধ্যমে হয়েছে। তাদের সাথে আর আপনি বুকের সাথে বুক মিলাচ্ছেন। আপনি আজকে পুরো বাংলাদেশের অবস্থা দেখেন, আপনি কোথাও মনে হচ্ছে কোন গভর্নমেন্ট আছে? কিন্তু এরকম তো কোনো government জামাতের নেই। ক্ষেত্রেও আছে কোনো যে government- আওয়ামী এবং কি লীগের- আপনি একটু আগে যেটা বলছেন ঋণ খেলাপির মধ্যে দেখেন দ্বিচারিতা। আজকে বিএনপি হলে তার ঋণ খেলাপি কোনো সমস্যা নেই। আজকে যদি বিএনপি হয় তার মামলা আছে, তার হাজার হাজার টাকা। আমার বাড়ি কুমিল্লা 14 গ্রামের এমপি 11 কোটি টাকা তার গ্যাসের তার ঋণ খেলাপি আছে। আপনি অথচ আপনি দ্বৈত নাগরিকত্ব দেখেন। আপনি কুড়িগ্রামে সালি সাহেবকে আপনি দ্বৈত নাগরিকতা শেষ করে দিচ্ছেন। আপনার মিন্টু সাহেবের ফেনীর যে আব্দুল আওয়াল মিন্টু, ওনার সমস্যা হচ্ছে না। তার মানে কি চালাচ্ছে কে? এবার গভর্নমেন্টকে চালাচ্ছে কে? তারপরে আপনার আরেকটা বিষয় আপনি নিয়ে আসছেন, হাদির কথা। দেখেন, আমি প্রথম কথা হচ্ছে আজকে আপনার সময় টিভির সামনে থেকে আমি বলছি হাদির বিচার হতে হবে। তা তো বটেই। হাদির বিচার হতে হবে। এটা নিয়ে কারো যে কোনো হাদি দ্বিমত নাই। যে হাদি বলেছে খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, যে হাদি বলেছে খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে, সে হাদিকে বিএনপি কতটুকু ওন করতে পেরেছে? সে হাদিকে কতটুকু ওন করতে পেরেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ছাত্ররা হাদি হল দিয়েছে। আপনি দেখেন বেগম জিয়ার যে শোক যে ব্যানার, সে ব্যানারে তারা ওসমান হাদি হল লেখা নাই, বঙ্গবন্ধু হল লিখেছে। কেন? তারা হাদিকে ওন করতে পারছে না। আজকে মনিয়াপা দেখেন কিভাবে, কত বড় সাহস হতে পারে, উনি গিনিপিগ বলেছেন হাদিকে, কিভাবে করতে পারে। আপনি দেখেন ইনকলাব মঞ্চ হাদির গুলির পরবর্তীতে সমাবেশ করেছে, বিএনপি ছাড়া সবাই উপস্থিত ছিল। হাদির জানাজা আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু আপাত অভিযোগ যে হাজি উপস্থিত ছিলেন। তার মানে এই হাদিকে ওন করতে কি ওনারা পেরেছে? ওনারা ওন করতে পেরেছে যে হাদি সবসময় তার আদর্শ মনে করতো খালেদা জিয়া এবং জিয়াউর রহমান। কিন্তু আপার অভিযোগ হচ্ছে যে হাদি হত্যাকে কেন্দ্র করে জামাত নির্বাচন পেছনের ষড়যন্ত্র করছে। হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে, হাদির বিচার যদি না হয়, বিচারকে কেন্দ্র আপনি করে। মনে রাখবেন, হাদির বিচার যদি না হয় তাহলে আলটিমেটলি নির্বাচন হলেও এই দেশের কোনো পরিবর্তন হবে না। যে জুলাই যোদ্ধা, আজকে সবচেয়ে দুঃখজনক হলো বিষয়, আপনি যে জুলাই যোদ্ধাদের কাছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে। আমি একটা টকশোতে বলেছিলাম, যখন প্রথম জুলাই সনদ হয়েছিল, আমি বলেছিলাম 1971 সালে যারা 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করেছে, তারা বিভিন্ন বিহারীকে হত্যা করেছে, বিভিন্ন রাজাকারকে হত্যা করেছে, বিভিন্ন সৈনিককে হত্যা করেছে। পরবর্তী 1973 সালে একটা আইন করা হয়েছিল, ইনডেমনিটি অর্ডার, যে ভবিষ্যতে যদি এদের বিরুদ্ধে কোনো সরকার যদি কোনো মামলা করতে চায় তাহলে মামলা করতে পারবে না। আপনি জুলাই যোদ্ধা যারা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা জুলাই যোদ্ধা ছিল, সহযোগিতা করেছে, তাদেরকে কোনো ইনডেমনিটি দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত তাদের রক্তের উপরে যে সরকার, সেই সরকারে তাদেরকে পুলিশ হত্যার মামলা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাহলে এটা যদি এই সরকার যদি চলে যায়, তাহলে এই যে জুলাই যোদ্ধাদের উপর নির্ভর করে আমরা বাংলাদেশ পেয়েছি, আপনি দেখেন এই বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে আপনার অবদান কি? আজকে 17-18 বছর রাজনৈতিক দলগুলো 17-18 আন্দোলন করেছে, সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত হয়েছে। কারণ সাধারণ মানুষ রাজনীতিবিদদেরকে বিশ্বাস করে না, কারণ তারা জানে এরা যদি ক্ষমতা আসে আবার নিজের চিন্তা করবে। কিন্তু সাধারণ ব্যানারে যখন ছাত্ররা আসে, সকলে এখানে আসে সাধারণ ব্যানার হওয়ার কারণে। আজকে যাদের বিনিময়ে আমরা পেলাম, তাদেরকে আমরা সন্ত্রাসী বলছি, তাদেরকে আমরা গিনিপিগ বলছি, তাদেরকে আমরা কালো শক্তি বলছি। কেন বলছি? তার মানে এখনো পর্যন্ত তাদের সরকার আছে, সেই সরকারে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে জুলাই পুলিশ হত্যা মামলা, তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে। তাহলে যদি নতুন সরকার আসে তাহলে এদের কি অবস্থা হবে? আচ্ছা, আমি এখন যেটা বললাম না, আমি প্রশ্নটা আমি একটু বলতে চাই ওকে, যে হাদি কোনো ব্যক্তির না, হাদি কোনো গোষ্ঠীর না, হাদি কোনো রাজনৈতিক সংগঠনের না।
যদি ওই হাদি হলকে কেউ এরকম পোস্টার ব্যানার লিখে নিয়ে আসে, এটা আমি তীব্র নিন্দা জ্ঞাপন করব। তার কারণ হচ্ছে যেটা আমার জানা নাই প্রথমত, আর দ্বিতীয়ত করে থাকলে এটা ভুল করেছে। হাদির নামে যে হল একবার হয়েছে, ওই হলের ওই নামে, হাদির নামে হাত দেওয়ার কারো কোনো অধিকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে আমার বিবেক দিয়ে আমি এটা মনে করি না, প্রথমত। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে হাদির হত্যার বিচার আমি চাই, বিচার চাই। বাংলাদেশের এমন কোনো টেলিভিশন নাই যে হচ্ছে আমি বিচার চাই নাই। 18 কোটি আমি মানুষ বেগম সবাই চায়। খালেদা জিয়ার মৃত্যুতে ঠিক যেরকম শোকাহত হয়ে আমি 5-7 দিন বিছানায় পড়া, হাদির হত্যাতে আমি একই রকম শোকাহত। হাদি একটা তরুণ ছেলে, তার আবেগ অনুভূতি, জাতীয়তাবাদ, ইনসাফের রাজত্ব, এবং সব আমি ওরগুলো আগে থেকে ওকে ফলো করতাম। একটা জায়গায় একটু সমস্যা ছিল, একদিন টকশো করতে এসে হাত ধরে বলেছি, সোনালক্ষ্মী এই কথাটা বলবা না। আমি তারপরে ও 7-8 মাস পার হয়েছে, আমি কোনো দিন একটিবার ওই কথাটা উচ্চারণ করতে আমি দেখিনি, একটা বাজে শব্দ আমি যে কোনোদিন বলবা না, ওকে আমি কোনোদিন বলতে দেখিনি। তাহলে তার লিসন আমি বড় হয়ে তার হাতটা ধরে যে বলছি, এই শিক্ষাটাও তার ভিতর আছে। এবং হাদির জন্ম দেওয়া এটা বাপের গর্ব এবং তার মায়ের গর্ভের হচ্ছে একটা পবিত্রতা আমি মনে করি। অতএব হাদিকে নিয়ে আপনি যে কথাই বলেন যে জানা যায় কি বলে মিটিং করছেন আপনারা, যাইনি, আপনাদের অনেক মিটিং আমরা যাইনি, জামাত এনসিপির অনেক মিটিংই আমরা যাইনি। ওটা আসলে ঠিক আপনার আছে, হচ্ছে যে এগুলো বলে হাদি হত্যাকে কলুষিত করা যাবে না, আর হাদি হত্যা বিচার চাই না এটা প্রমাণ করা যাবে না। আরেকটা বিষয় যে উনি বলছেন যে তারেক রহমান আসার পর দেশে আর হ্যাঁ, এইটা আমি আসতেছি। তারেক রহমান আসার পরে দেশের লোকজন বেড়ে গেল। তারেক না, বেড়ে গেল না, দেশের কোনো আইন কানুন নাই, সব একদিকে হেলে পড়েছে। সব একদিকে হেলে পড়েছে। এই কথাটা বিবেচনা দিয়ে চিন্তা করতে হবে। গুলশান অফিসে যারা যাচ্ছেন কার্যালয়ে, মা মারা গেছে সমবেদনা জ্ঞাপন করতে, আর দ্বিতীয়ত হচ্ছে শোক বইয়ে স্বাক্ষর করতে। এখানে জামাত ইসলামের আমিরও গেছে, ডাকসুর ভিপিও কিন্তু গেছে। হ্যাঁ, শোক বই স্বাক্ষর করে আসছে, সমবেদনা জ্ঞাপন করে আসছে। তো সমবেদনা জ্ঞাপন এনএসআই প্রধান করতে পারবে না, ডিজিএফআই করতে পারবে না, সামরিক বাহিনীর প্রধান সমবেদনা জ্ঞাপন একটা বাবা ছাড়া মা ছাড়া একটা এতিম ছেলেকে করতে পারবে না। এইটা তো সামাজিক দৃষ্টিভঙ্গি বলেন। উনি বলছেন যে করতে পারবে, তবে তফসিল ঘোষণার পরে ব্যাপারটা কেমন? না, তফসিলের কথা আপনি বাদ দেন না, তফসিল আপনি এখানে বাদ দেন। মৃত তো মৃতই। এবং অনেকেই বেগম খালেদা জিয়ার সাথে চাকরি করছে, অনেকেই বেগম খালেদা জিয়ার সাথে বেয়াদবি করছে, অনেকেই বেগম খালেদা জিয়াকে নির্যাতন করছে, অনেকেই যেদিন মনুরোডের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করছে, ভাতের থালি কেড়ে নিছে এবং জোর করে তার দুটো পা জোর ব্যথাওয়ালা দুটো হাত টেনে হিঁচড়ে তাকে বাইর করছে এক কাপড়ে। অনেকেই তো এগুলোর সাথে জড়িত আছে, তাই না? তো যার যার সমবেদনা জ্ঞাপন করে কেউ যদি মানসিক তৃপ্তি পায়, তার অর্থ এটা না যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ত্যাগ করে সাপ্পা সিল মেরে শেখ হাসিনার মতো বসায় দিবে, এটা ভাবার কোনো কারণ কিন্তু নাই। কেন আপনার আপনার আমির যখন ডাক্তার শফিক সাহেব মঞ্চে পড়ে অসুস্থ হয়েছে, তখনও তো সামরিক বাহিনীর প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের প্রধানেরা দেখতে গেছে, তখন তো এই প্রসঙ্গটা আসেনি। কারণ তফসিলের সাথে কোনো ঘোষণা নাই, এটা মানবিক ব্যাপারটা হচ্ছে আসল বিষয়। বাংলাদেশে এখনো সেই সামাজিক প্রথাটা আছে যে একজনের মৃত্যুতে আরেকজন যায়। দেখেন ওয়াজেদ সাহেব যখন মারা গেছে, বেগম খালেদা জিয়া গেছে না, গেছে তো। এগুলো হচ্ছে সৌজন্যতাকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পূর্ব লক্ষণ মনে করাটা এটা উচিত না। এটা হয় কি, আমাদের হাতে অল্প একটু সময় আছে, আমরা রাসেল ভাইকে শুনে আপনাকে দিয়ে শেষ করব। রাসেল ভাই, এনসিপি বলছে, মানে এনসিপি তো এখন ভোটের জন্য সমঝোতা যাচ্ছে জামাতের সঙ্গে। এখন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে বলেছেন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে এবং তিনি বলছেন যে তারা প্রতিহত করবেন অথবা তারা মাঠে থাকবেন এবং তো নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন। জোট সঙ্গী হিসেবে এটা কি এককভাবে শুধু এনসিপির বক্তব্য নাকি জামাতও এরকম মনে করে? আমি মনে করি সবারই বক্তব্য। আমি যার সাথে কথা বলি, বলে যে ভাই ইলেকশন, আমি যার সাথে কথা বলি, আজকে কোর্টে ছিলাম, যার সাথে কথা বলি, বললো যে হচ্ছে সরকার তো গঠন হয়ে গেছে। মানে সবার মধ্যে আপনি দেখেন না, আপনি বাংলাদেশে আপনার অবস্থাটা দেখেন। আমি তো আপনাকে বলেছি, আপনি যেখানে রিসেন্টলি যে জরিপটা করেছে, এই জরিপটা করেছে কি দেখেন, কি বলে এমিথেন্স অ্যাসোসিয়েট ডাক্তার শামীম সাহেবের যে জরিপ করেছে, জরিপে কি বলে 70-20। অথচ এর আগে যতগুলো জরিপ হয়েছে, একটা জরিপ করেছে ব্র্যাকে করেছে জরিপ, তারপরে IRI করেছে, প্রত্যেকে 5-10 পার্থক্য দিয়েছে। আর ডাক্তার শামীম সাহেব যে জরিপটা করেছে, সেই জরিপটার উনি করেছে কি 70 আর 20। তার মানে কি, এই জরিপ আমি অবাক হলাম। এই যে যারা জরিপটা করেছে, আমি তাদের সম্বন্ধে একটু জানলাম, তাদের গঠনটা দেখলাম। তাদের সংস্থাটা হচ্ছে একটা সেবামূলক একটা স্বাস্থ্য সংস্থা। তাদের কার্যক্রম হচ্ছে ঢাকা বেপিয়া, তাদের জুডিকশন, অর্থাৎ পুরো বাংলাদেশে তারা জরিপ করে ফেলেছে। কখন জরিপের টাইম দিয়েছে? 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, মানে তারেক রহমান সাহেব আসছেন, বেগম জিয়া মারা গেছেন, এই টাইমে সে জরিপটা করেছে। এবং জরিপের মধ্যে কি শুভঙ্করের ফাঁকিগুলো দিয়েছে আপনি একটু দেখেন।
জরিপের মধ্যে তারা কি মজার মজার কাজগুলো করেছে। বরিশালে জামাতের অবস্থা সবচেয়ে খারাপ, রংপুরে সবচেয়ে ভালো। রংপুরে দেখাইছে 20% ভোট পাবে জামাত আর 30% পাবে বরিশালে। কেন? কারণ বরিশালে ইসলামী আন্দোলনের আসনগুলো বেশিরভাগ হবে। তো যদি জামাত যদি 30% তাদেরকে দেখায়, তাহলে জামাত মনে করবে আমাদের আসনগুলো লাগবে, তাহলে ইসলামী আন্দোলনের সাথে শুরু হবে তাদের একটা ঝামেলা। তার মানে এই যে জরিপটা, এবং কি জরিপে দেখাইছে এর আগে যতগুলো জরিপে, প্রত্যেকটা জরিপে বলেছে কিছু ভোট আছে যারা ভোট কাকে দিবে এখনো পর্যন্ত ডিসাইডেড হয় নাই, আওয়ামী লীগের ভোটগুলা, সেটা 17 থেকে 40%। আর ওরা দেখেছে 0.3% পেন্ডিং এ আছে, আর সবাই ডিসাইডেড হয়ে গেছে কাকে ভোট দিবে। এটা কোনো জরিপের পর্যায়ে হলো? এই জরিপটাকে নিয়ে প্রত্যেকটা মিডিয়া এই জরিপটা নিয়ে প্রত্যেকটা মিডিয়া যেভাবে করা হচ্ছে যে ক্ষমতা চলে আসছে 70-20 আপনি চিন্তা করতে পারেন। কোনো জরিপে তো এর আগে আমরা জামাতকে প্যারালালিও রাখা হয়েছে। প্রত্যেকটা 5 থেকে 10% পার্থক্য, 5 থেকে 10। আপনি দেখেন জরিপগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন জানেন? আপনি দেখবেন বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, আপনি যদি আজকে নর্থ সাউথে কোনো জরিপ করতে যান, তাহলে নর্থ সাউথে সব এলিট শ্রেণীর মানুষজন পড়াশোনা করে। কিন্তু আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রিক্সা চালকের ছেলে মেয়ে পড়াশোনা করে, একটা ইংলিশ মিডিয়ামের ছেলে পড়াশোনা করে, একটা আপনার হচ্ছে এলিট শ্রেণীর পড়াশোনা করে, মধ্যবিত্ত শ্রেণী পড়াশোনা করে। সেখানে আপনি এবার দেখেন যতগুলো বিশ্ববিদ্যালয় এইগুলো হয়েছে, এই ইলেকশনগুলো হয়েছে, সেখানে কি আপনি জানেন একটা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র একটা এলাকাকে ওন করে। ওই এলাকা সবাই জানে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে অনেকে বলেছে ডাকসুটা হচ্ছে, ডাকসুর আগে এরকম বিপি একটা জরিপ করেছে যে সাদিক কাইমকে দেখেছে 5 আর ওকে দেখেছে 46, আবিদকে দেখেছে 46। জরিপ যে মিথ্যা তার মানে তা তো প্রমাণ জরিপ আগে হয়েছে। বাংলাদেশের বর্তমান অবস্থা দেখতে হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাখাইতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম, চাকসুকি ব্যতিক্রম, জাকসুকি ব্যতিক্রম, এই কি বলে আপনার এই রাকসুকি ব্যতিক্রম না। এগুলো হচ্ছে পুরো বাংলাদেশকে তারা করে, পুরো বাংলাদেশকে তারা এই করে। একেবারে শেষ পর্যন্ত বুঝতে পারবেন শেষ 2 মিনিট। আচ্ছা, এখানে যেটা ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনার মতো নেগেটিভ জরিপ ফলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এখন জামাত ইসলাম এনসিপির মাথা নষ্ট হয়ে জরিপ। আমি এইসব জরিপ টরিপ কোনো কিছু বিশ্বাস করি না। আমি মানুষের মনের জরিপ, চেহারা এবং চোখ, ভোটারদের এটা দেখে আমি আমার যেখানে নির্বাচনে আমি কাজ করি সেটা দেখে আমি জরিপ করি। এবং আমি সবসময় চিন্তা করি যে আমি ভোটে হেরে যাচ্ছি, তাহলে আমার উদ্যমটা, আমার প্রচেষ্টাটা ব্যাপক হারে হয় এবং লাস্টের দিন পর্যন্ত আমি জানার প্রতি চেষ্টা করি জিতার। এটা হচ্ছে আমার থিওরি। এখন আপনারা জরিপের ব্যবহার করলে করেন, তাতে আমার কিছু যায় আসে না। এইখানে ও বলছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, আর আমি তো 1.5 বছর থেকে দেখছি জামাতের এনসিপি ক্ষমতা আছে। নতুন করে আমার আসার কি হলো? নির্বাচন ছাড়া তো আমি আসতে পারবো না। জনগণ যদি ভোট না দেয় আমি তো আসতে পারবো না। ফেয়ার নির্বাচন যদি না হয় আমি তো আসতে পারবো না। তাহলে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় ডিসিএসপি লটারির নাম করে মন মতো রাত 3টার সময় পর্যন্ত তারা তাদের শিবির করা লোকদেরকে ডিসিএসপি নিয়োগ দিছে। সেগুলো যদি এখন আমি জেলা ওয়ারি 64টা জেলা ওয়ারি আমি যদি পরিসংখ্যান দেখাই, তাহলে আজকে আমার ইন্টালেকচুয়াল ছাত্র শিবির প্রোডাক্ট করার সেই হাতিয়ার আমার ভাই নিজেই লজ্জা পাবে যে আপা এরকম রিসার্চটা করছে কিভাবে, এইখানে আমি স্পষ্ট করে এই জন্য বলতে চাই যে নির্বাচন চাচ্ছে না প্রথম থেকেই এনসিপি, জামাত ইসলাম। তারা চায় জরুরি অবস্থা আসবে, তাদের যে ক্ষমতায় আছে এই গেট আপটা দিয়ে তারা অনেক লাভবান হবে। আজকে তারা ডিসি, আজকে তারা এসপি, আজকে এই 3-4 জন পরোয়ার, তারপরে তাহের সাহেব এবং ডাক্তার শফিক সাহেব, ডাকসুর ভিপি, এরা যেভাবে প্রত্যেকটা অফিসে প্রভাব বিস্তার করছে এবং যেভাবে ঢুকে যায় তাই করছে, একটা যদি নির্বাচন হয়ে যায়, ডিসাইডেড হয়ে যায় কে ক্ষমতা আছে কে বিরোধী দল, কয় সিটের বিরোধী দল, তখন হয় কি এই বডি গেট আপ আর কোনো কাজে লাগবে না। এই গেট আপটাই কাজে লাগাতে চাই জন্য এনসিপি, জামাত চায় না বাংলাদেশের নির্বাচন হোক। আপনি যেমন শুনতেছেন নির্বাচন তাদের বেশি, আমি শুনতেছি নির্বাচনই হবে না। অলরেডি 35 আপনারা চাচ্ছেন না, হবে না। জরুরি অবস্থা আনার জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা বলা হয় জিয়া রহমানকে। সেই বহুদলীয় গণতন্ত্র আপনারা করছেন, ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে মাছের নামের মতো। সবগুলোকে আপনারা তো খেয়েছেন, ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে মাছের নামের মতো। একেবারে শেষে আলোচনা খুবই জমে উঠেছিল। এমন একটি প্রাণবন্ত আলোচনা আর কিছুক্ষণ চালিয়ে যেতে পারলে আমাদেরকে ভালো লাগতো, তবে সময়ের স্বল্পতার কারণে সেটি হচ্ছে না। দর্শক, এই ছিল আমাদের আজকের শেষ আয়োজন এবং সময় টিভির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।